ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। আমি তখন ছেলেগুলোকে বাড়তে থাকি। এক পর্যায়ে একটা গুলি এসে লাগে মায়ার বুকে। এটা দেখে আমার প্রচণ্ড রাগ উঠে যায়। আমি মায়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। মায়ার অবস্থা প্রচণ্ড খারাপ। আমি কিছু না ভেবে ছেলেগুলোকে উড়াধুরা মারতে থাকি। ছেলেগুলোকে আমি নিজেও জানি না। আমার মায়ের খেয়ে ছেলেগুলো পালিয়ে গেল। আমি মায়াকে নিয়ে হসপিটালে চলে আসি। তারপর ডাক্তার মায়াকে এমার্জেন্সিতে নিয়ে যায়। মায়ার শরীর থেকে গুলি বের করা হয়। এদিকে মায়ের গুলি লাগার কথা শুনে আমার পরিবারের সকলে হসপিটালে চলে আসে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। প্রিয় মানুষটিকে এভাবে দেখব আমি কখনো ভাবতেই পারিনি। কিছুক্ষণ পর ডাক্তার এমার্জেন্সি থেকে বের হয়ে আসতো। আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার, মায়ের এখন কী রকম অবস্থা? মায়া ঠিক আছে তো? রোগী এখন সম্পূর্ণ সুস্থ, চিন্তার কোনো কারণ নেই। আমরা রোগীর শরীর থেকে গুলি বের করে নিয়েছি, ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। 5 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান ফিরে আসবে। ধন্যবাদ ডাক্তার। আরে কি করছেন? এটা আমাদের কর্তব্য। তারপর সেখান থেকে ডাক্তার চলে গেল। মায়াকে সবাই দেখে বাসায় চলে গেল। আমি মায়ের পাশে গিয়ে বসে পড়ি। মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর আমি মায়ের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ি। সকালবেলা মায়া এখন পুরোপুরি সুস্থ। মায়া চোখ মেলে দেখে আমি তার বুকের উপর শুয়ে আছি। মায়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখনই আমার ঘুম ভেঙে যায়। এই যে মিস্টার, এখানে কি? না, কিছু না তো। তাহলে মাথা রেখে ঘুমিয়ে পড়লে কেন? কেন, ঘুমালে কি কোনো সমস্যা? তাহলে আর ঘুমাবো না। না, সমস্যা হবে কেন? হ্যাঁ, তাই বলো। তারপর ডাক্তার এসে মায়াকে চেক আপ করতে লাগলো। ডাক্তার, মায়াকে কি আমি এখন বাসায় নিয়ে যেতে পারি? অবশ্যই। ডাক্তার, তবুও ভালো করে দেখেন রোগীর কোনো সমস্যা আছে নাকি। রোগীর কোনো সমস্যা নেই, এই ওষুধগুলো লিখে দিলাম, কিনে খাওয়াবেন। ওকে ডাক্তার। এরপর মায়াকে নিয়ে বাসায় চলে আসলাম। মায়াকে তার রুমে শুয়ে দিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে আঙ্কেল আন্টির সাথে বসে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ গল্প করে নিজের বাসায় চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে কিছু একটা যেন টানতেছে। দেখলাম আমার কষ্ট হলে কেউ একজন চোখের পানি মুছিয়ে দিচ্ছে। সবসময় বাবা বাবা বলে ডাকতেছে। খাওয়া দাওয়া করেছি কিনা, কলেজে ঠিকমতো যাই কিনা, এসব কিছু জিজ্ঞেস করতেছে। সর্বশেষে একটি মেয়েকে দেখতে পেলাম। অনেক মায়াবী মুখটা কেন জানি চেনা চেনা লাগতেছে। তখনই মাথাটা প্রচণ্ড ব্যথা শুরু করে দেয়। ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ে আমি। কী দেখলাম এটা? আমি আসলে কে? কি আমার পরিচয়? এই ঘটনাগুলো আমার মাথায় আসতেছে কেন? তাহলে আমার কি অন্য একটা পরিচয় আছে? কিন্তু কি সেটা? এসব ভাবতেছি। তখনই মারিয়া আমার রুমে চলে আসে। ভাইয়া, তোমাকে আম্মু ডাকতেছে কেন রে বোন? খাবার খেতে। সকাল থেকে তো না খেয়ে শুয়ে আছিস, তোর কি এখনো খেতে লাগেনি? ও, আমার মনেই ছিল না। তুই নিচে চলে যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ভাইয়া, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া, আমি ভাবিকে দেখতে যাব, প্লিজ তুমি আমাকে ভাবিকে দেখতে নিয়ে যাও না। আচ্ছা, বিকেলবেলা নিয়ে যাবো নি। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি নিচে আসো, আম্মু তোমার জন্য বসে আছে। তারপর মারিয়া আমার রুম থেকে চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। তারপর মারিয়া ও আম্মুর সাথে বসে গল্প করতে লাগলাম। বিকেলবেলা মারিয়াকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। মারিয়াদের বাসা যেতেই মারিয়া দৌড়ে গিয়ে মায়াকে জড়িয়ে দিল। মারিয়া যে, এতদিন পর হবু ভাবির কথা মনে পড়লো? মানে তো প্রতিদিনই পড়ে, কিন্তু আসার জন্য তো লোক লাগবে নাকি? তা না হলে কি করে নিয়ে আসবো তোমাকে? কেন, তোমার ভাইয়া? ভাইয়া তো আমাকে কোথাও নিয়ে যেতে চায় না। তাই নাকি মাহমুদ? তুমি মারিয়াকে আমার বাসায় নিয়ে আসতে চাও না? আরে মারিয়া মিথ্যে কথা বলছে। আমি মিথ্যা বলছি না, আমি আজ তোকে দেখে নেব, আগে বাসায় চল। আচ্ছা, বাদ দিলাম এসব। তা আমার লক্ষ্মী ভাবি এখন কেমন আছে? এই তো, এখন যেমন দেখতে পাচ্ছিস তেমনই আছি। এভাবে একসাথে সবাই গল্প করতে লাগলাম। কিছু হালকা রাস্তা করে মায়াদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এভাবেই দিনটা কেটে গেল। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ল। এদিকে আরোহী পাগলের মতো কান্না করে চলছে মিজুর জন্য।
কখন যে খাবার খায় সেটা নিজেও বলতে পারে না। সারাটা দিন আমার জন্য কান্না করে নিজের শরীরের অবস্থা শেষ করে দিয়েছে। চোখের নিচে কালো দাগ পড়ে আছে। আরোহীকে দেখলে মনে হবে এটা তো সেই আরোহী নয় যে আরোহীকে আমি ভালোবেসেছিলাম, যে আরোহীকে আমি বিয়ে করেছিলাম। আর মিজুর মা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে, পাগলের মতো কান্নাকাটি করে বেড়ায়। মিজুর বাবা মিজুর জন্য চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আঙ্কেল অফিসে মনোযোগ দিয়ে কাজ করতে পারে না, দেশের সব জায়গায় আমাকে খোঁজ করার জন্য লোক পাঠিয়ে দেয়। সেদিন আঙ্কেল অফিস থেকে বাসায় চলে আসে, তারপর ফ্রেশ হয়ে আরোহীর রুমে চলে যায়। আর রহিমা, তুই এভাবে কান্না করিস না মা, চল নিচে গিয়ে খেয়ে আসি। না আব্বু, আমি কিছুই খাবো না, তুমি আমার মিজুকে এনে দাও। মা, দেশের সব জায়গায় আমি লোক পাঠিয়ে দিয়েছি, ম্যানেজার ও মিজুর কোনো খবর নেই, টিভিতে তো সংবাদ দিচ্ছি প্রতিদিন। আব্বু, আমি এসব কিছুই শুনতে চাই না। আমি যদি মিজুকে না পাই তাহলে আমি খাবো না, না খেয়ে শেষ হয়ে যাব। পাগলামি করে না মামনি, তুমি খেয়ে নাও, আমরা কালকে সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেব। সত্যি বাবা? হুম। তখন আঙ্কেল আরোহীর হাত ধরে নিচে নিয়ে যায়, তারপর খাবার খাইয়ে দেয়। মেয়েটা না খেয়ে অনেকটা শুকিয়ে গেছে। আঙ্কেলের কথা শুনে আরোহীর মনে একটু হাসি ফুটে উঠল। এদিকে আমি ঘুমের মধ্যে দেখলাম আমি একটা মেয়েকে ভালোবাসি, আমার মা বাবা আছে, আমার বড় একটা পরিবার আছে। প্লেনে করে আমি কোথায় চলে যাব, তখনই আমার মাথাটা ব্যথা শুরু করে দিল। তখন আমি জোরে একটা চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে পড়লাম। সঙ্গে সঙ্গে আম্মু ও আঙ্কেল আমার রুমে চলে আসে। কি হয়েছে বাবা, তুমি এভাবে চিৎকার করছো কেন? কিছু না আঙ্কেল, এমনি। বলো বাবা, কি হয়েছে? আঙ্কেল, আমি স্বপ্নে অনেক কিছুই দেখলাম। আমার মনে হয় আমার একটা পরিবার আছে, আমার জন্য প্রতিদিনই সবাই কান্নাকাটি করে। আমি তাদের সবাইকেই দেখলাম। বাবা, এসব তোমার স্বপ্ন, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, সেটাই মনে হয় আঙ্কেল। মাহমুদ, বাবা তুমি আমাকে কি পর ভাবো? প্লিজ আমাকে আর আঙ্কেল বলে ডেকো না। তোমার আন্টিকে যেভাবে আম্মু বলো, ঠিক আমাকেও তেমনি বাবা বলে ডাকো প্লিজ। ওকে। এরপর আঙ্কেল আন্টি আমার রুম থেকে চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ঢকঢক করে পানি খেয়ে নিলাম। আসলে পানির পিপাসা লেগেছিল খুব। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে জীবনদের সাথে ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলাম। তারপর কয়েকটা ক্লাস করে বাসায় চলে আসতে যাব। তখন চোখ পড়ে সেই দিনের ছেলেগুলোর দিকে, যারা জীবন ও মায়াকে আক্রমণ করেছিল। ছেলেগুলোকে দেখে আমার রাগটা বেড়ে গেল। আমি ছেলেগুলোর কাছে গেলাম। ভাই, আপনি এখানে? হুম। ভাইয়া, আজ আমরা এখানে কাউকে তুলতে আসিনি। আমাদের সেই দিনে ভুল ভেঙে গিয়েছিল, যেদিন নিজের বন্ধুকে হারিয়ে ফেলেছি। ভুল বুঝতে পেরেছিস তো? আচ্ছা, তোরা আমাকে একটা কথা বল। জি বলেন ভাইয়া। তোদের সেদিন মায়াকে গাড়িতে তুলে নিয়ে যেতে কে বলেছিল? ভাইয়া, ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। এটা কি করে সম্ভব? এটা তো কোনো কিছুতেই মেলাতে পারছি না। যাক, বাসায় এসে আঙ্কেলের অফিসে চলে গেলাম। মায়া আজকে অফিসে আসতে পারেনি, কারণটা তো আপনারা জানেনই, মায়া অসুস্থ। এদিকে আরোহী তোর বাবা মিলে এয়ারপোর্টে চলে আসে। তারপর একটা ফ্লাইটে উঠে রওনা দেয় বেজুর খোঁজে। এদিকে মাহমুদ অফিস থেকে বাসায় চলে আসলো। তারপর ফ্রেশ হয়ে মারিয়ার সাথে বসে গল্প করতে লাগলো। এভাবে চলে যায় বেশ কয়েকটা দিন। আর দুদিন পর আমার বিয়ে, তাই আজকে সবাই মিলে একটা বড় শপিং মলে চলে গেল শপিং করতে। বিয়ের সবগুলো জিনিস কিনে নিয়ে আসা হলো। মায়ের জন্য 3টে শাড়ি কেনা হলো, একটা লাল, একটা নীল আর একটা পিঙ্ক কালারের। তারপর সবাই মিলে বাসায় চলে আসলো। তারপর আবার রুমে গিয়ে মায়াকে ফোন করলাম। কেমন আছে আমার জান পাখিটা? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখন কি করা হয় শুনি? বসে বসে তোমার কথা ভাবতেছি। কেন, আমি আবার কি করলাম শোনা? তোমার মনটা কেড়ে নিয়েছি। একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। প্লিজ মাহমুদ, আমাদের বাসায় চলে আসো আজকে। না না না, আমি পারবো না এখন। কেন, কি হয়েছে তোমার? এভাবে কথা চলতে থাকে। বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়ে ডিনার করে রুমে গিয়ে ঘুমোতে যাব। তখনই ফোনটা আবারও বেজে ওঠে। স্ক্রিনে দিয়ে তাকিয়ে দেখি একটা অচেনা নাম্বার। ফোনটা রিসিভ করতেই, মাহমুদ বাবা, তুমি এক্ষুনি ব্যাংক থেকে 16 কোটি টাকা নিয়ে চলে এসো, এরা আমাকে আটকে রেখেছে। কথাটা আব্বু বলল। কেন আব্বু, কি হয়েছে? সেটা পরেও জানা যাবে, তুমি এক্ষুনি এই জায়গায় চলে আসো। এই মাহমুদ, তোর আব্বুকে বাঁচাতে চাইলে এক্ষুনি 16 কোটি টাকা নিয়ে এক্ষুনি তোর আব্বুর দেওয়া ঠিকানায় চলে আয়, তা না হলে তোর আব্বুকে মেরে ফেলবো। প্লিজ আব্বুকে কিচ্ছু করবে না,
আমি এখনই আসতেছি টাকা নিয়ে। তারপর তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে 16 কোটি টাকা নিয়ে আব্বুর দেওয়া ঠিকানায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আব্বুকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, আর কতগুলো লোক আব্বুকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে যেতেই, এত সময় লাগে আসতে? কেন আব্বু, কি হয়েছে? আর এই লোকগুলো তোমাকে এভাবে চেয়ারের সাথে বেঁধে রেখেছে কেন? তখন একটা লোক আমার সামনে চলে আসে, এসেই বলতে লাগে। সেটা কি তোকে বলতে হবে? লোকটা আমার চেহারার দিকে তাকিয়ে বলে, আরে ভাই, আপনি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কে হবি? আর আমাকে আপনি ভাই বলছেন কেন? ভাই, আপনি শিল্পপতি রায়হানের ছেলে না? বাংলাদেশের টপ বিজনেসম্যান। কি বলেন আপনি? আমার আব্বু তো এখানে। ভাই, আপনার ছবি আমি অনেকদিন টিভিতে দেখেছি, তাই আর কি বললাম। আচ্ছা, বাদ দিন তো ওসব। এই নিন আপনার টাকা, আর আমার আব্বুকে ছেড়ে দিন। ভাই, আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। এই, তোরা স্যার কাছে ছাড়িয়ে দে তাড়াতাড়ি। তখন আব্বুকে লোকগুলো ছেড়ে দিল। আব্বু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও চোখের পানি ধরে রাখতে পারলাম না। ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল করবো না। আচ্ছা যাও, ক্ষমা করে দিলাম। আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি শুধু লোকগুলোর কথা শুনতে লাগলাম, আর মনের মধ্যে প্রশ্ন জাগতেছে, কে আমি, কি আমার পরিচয়, এই লোকগুলো আমাকে ভাই বলে ডাকছে কেন? মাহমুদ বাবা, চলো বাসায় চলে যাই। তারপর আব্বুকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর ফ্রেশ হয়ে সবাই একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। এভাবেই আরও 2 দিন কেটে গেল। আজ আমাদের বিয়েতে দেশের টপ বিজনেসম্যানদের ইনভাইট করা হয়েছে। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। তখনই আবার চোখ পড়ে একটা মেয়ের দিকে। মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। মেয়েরা আমাকে দেখেই আমার কাছে চলে আসে দৌড়ে। এসেই বলল, মিজু, তুমি এখনো বেঁচে আছো? তারপর, মিজু, তুমি এখনো বেঁচে আছো? আমি তো মেয়েটার দিকে হা হয়ে তাকিয়ে আছি। কে এই মেয়েটা, আর আমাকে এই নাম ধরে ডাকছে কেন? মনের মধ্যে হাজার প্রশ্ন জাগতে শুরু করলো। তখন আমি বললাম, কে আপনি, আর আমাকে এই নামে ধরে ডাকছেন কেন? মিজু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার আরোহী। সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মিজু না, আমি মাহমুদ। আর আরোহী নামে তুমি কাউকে চিনি না। মিজু, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার স্ত্রী আরোহী। বিয়ে বাড়িতে উপস্থিত সবাই আমাদেরকে দেখতে লাগলো। সবচেয়ে বেশি অবাক হলো মায়া। মায়া তো বাচ্চা মেয়েদের মতো দাঁড়িয়ে কথা শুনতে লাগলো। তখন একজন লোক এসে আবার সামনে দাঁড়ালো। মিজু, তুমি আমাদেরকে চিনতে পারছো না? আমি তোমার আব্বু, আর আরোহী তোমার স্ত্রী। প্লিজ, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি না তো কখনো মিজু নামটি শুনেছি, না শুনেছি কখনো আরোহী নামটি। মিজু দেখো, আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। এই দেখো আমাদের বিয়ের ছবি। প্লিজ প্লিজ আমাকে ভুল বোঝো না। বাবা, সত্যিই কি তুমি আমাদেরকে চিনতে পারছো না? সেদিন আমারই ভুল ছিল যে তোমাকে মিটিংয়ের জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছিলাম। সত্যি আঙ্কেল, আমি আপনাদের কাউকে চিনতে পারছি। বাবা, তোমার জন্য আমার মেয়েটা পাগলের মতো কান্না করে। প্লিজ তুমি আমার মেয়েকে মেনে নাও, আর একবার বলো তুমি আমাদেরকে চিনতে পেরেছো। আঙ্কেল, আপনারা এসব কী বলছেন? আমার মাথাতে কিছুই ঢুকছে না। তখনই আব্বু আমাদের কাছে চলে আসে, এসে বলতে লাগলো, আরে শফিকুল যে, আরে বন্ধু, এখানে এত কথা হচ্ছে কেন? বন্ধু, এই ছেলেটাকে দেখতে তো পুরোই আমার জামাইয়ের মতো। এই ছেলেটা কথা বলছে? এটা তো আমার একমাত্র ছেলে মাহমুদ। আজকে মাহমুদের বিয়ে। আব্বু, তুমি কিছু বলছো না কেন? মিজু তো আমাকে চিনতে পারছে না। মারে, ও আমাদের মিজু নয়। না আব্বু, আমি বিশ্বাস করি না এটাই আমার মিজু। তখন আরোহী আমার পায়ে পড়ে যায়। আমি তো অবাক হয়ে মেয়েটাকে দেখতে লাগলাম। তখন ওই মায়া আমাদের কাছে চলে আসে। এই মেয়ে, পা ছেড়ে দাও মাহমুদের। আর কে তুমি? হ্যাঁ, আমার ভালোবাসার মানুষকে তোমার স্বামী হিসেবে বলতে লজ্জা করছে না? কি লজ্জা করবে কেন? মিজু আমার স্বামী। এই দেখো আমাদের বিয়ের ছবি। দাও তো এদিকে, দেখি তোমার বিয়ের ছবি। তখন আরোহী মায়াকে মিজুর বিয়ের ছবি দেখালো। আমি ও মায়া দেখে তো হা হয়ে দাঁড়িয়ে আছি, কারণ ছেলেটা হুবহু আমার মতো দেখতে, কোনো কিছুরই কমতি নেই। মিজু, দেখলে আমাদের বিয়ের ছবি? এবার তো বলো আমাকে তুমি চিনতে পারছো? এই মেয়ে, তোমার কথা ভুল হচ্ছে। ও মিজু না, ও আমার মাহমুদ। আমি বিশ্বাস করি না এই আমার মিজু। এই, আপনারা সবাই চুপ করুন তো। আর হ্যাঁ,
এই মেয়ে, কী নাম তোমার জন্য? হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়েছে, আরোহী। আমি সত্যিই বলছি, তোমাকে আমি চিনতে পারছি না, বিশ্বাস করো আমায়। মিজু, তোমার দুটি পায়ে পড়ি, প্লিজ তুমি একবার বলো আমাকে চিনতে পারছো? আমি তোমার বিয়ে করা বউ। এই, আপনি চুপ করেন তো, আমার মাথাটা কেন জানি ব্যথা করতেছে। কথাটি বলার সাথে সাথে মাটিতে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে রুমের ভিতরে দেখতে পেলাম। আমার পাশে মায়া ও আরোহী, আব্বু আম্মু আরও অনেক লোক দাঁড়িয়ে আছে। একটা বিষয় লক্ষ্য করলাম, মায়ার চেয়েও আরোহী আমার জন্য বেশি কান্না করছে। কে এই মেয়েটা, আর আমার জন্য কান্না করছে কেন? তখন আমি চোখ দুটো মিলে সবাইকে দেখতে লাগলাম। মিজু, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কাছে সব সময় আছি। আমি কিছু না বলে বসে পড়লাম। তখন আরোহী আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্নাকাটি করতে থাকে। এই, আপনি কি করছেন? কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন প্লিজ, ছাড়ুন আমায় প্লিজ। কি করছি দেখতেই তো পারছেন, আমি আমার স্বামীকে জড়িয়ে ধরেছি। এটা দেখে মায়ার আগে ফুসতেছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে চিনতে পারছি না, প্লিজ ছেড়ে দিন আমায়। মায়া রেগে আমার রুম থেকে চলে গেল। আরোহীর কাণ্ড দেখে আমার রাগটা বেড়ে গেল। তখন আমি সবাইকে ধমক দিয়ে আমার রুম থেকে বাইরে যেতে বললাম। তারপর সবাই চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে আরোহীর কথা ভাবতে লাগলাম। মেয়েটা আমার সাথে এরকম করছে কেন? আসলে কি মেয়েটা আমার স্ত্রী? যা, এসব কি ভাবছি আমি। কিছুক্ষণ পর নিজে চলে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছিল। তাই আমি গিয়ে তাদের সাথে বসে পড়লাম। আজ আমাদের বিয়েটা হলো না। শালার কেন জানি যে মাথাটা ব্যথা করছিল। যাক, অন্য একদিন বিয়ে করে নিব। তারপর সবাই একসাথে ডিনার করে রুমে এসে বসে পড়লাম। তখন মায়া আমার রুমে চলে আসে। মাহমুদ, তুমি আসলে কে? আর তোমার মাথায় আঘাতের চিহ্ন কিসের? আমি নিজে জানি না আমি কে, শুধু এতটুকু জানি যে দেখো মাহমুদ, আমার সাথে মজা করবে না প্লিজ। আমি মজা করছি না তো, সত্যিই বলছি মায়া, আমি কে আমি তো নিজেও জানি না। আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি চলে গেলাম। তুমি যাবে মানে? কোথায় যাবে? কেন? আমার রুমে যাব। এখানে থেকে যাও না প্লিজ, আমার না অনেক ভয়। আমি থাকতে পারবো না, কারণ এখন আমাদের বিয়ে হয়নি। এটা বলেই মায়া আমার রুম থেকে চলে গেল। তারপর মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম। একসময় সবাই মিলে বসে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ গল্প করার পর সবাই একসাথে তারপর রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। মায়া, আমি ও মারিয়া একসাথে কলেজের জন্য রওনা দিলাম। মারিয়াকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমরা সোজা কলেজ ক্যাম্পাসে চলে আসলাম। তারপর আলাদা আলাদা হয়ে ক্লাসরুমে চলে গেলাম। কলেজের কেউ জানে না মায়া ও আমার বিয়ের কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে তা হয়নি। 2টা ক্লাস করার পর ক্যাম্পাসে এসে বসে পড়লাম। তখন চোখ পড়ে কলেজের মাঠের দিকে। দেখলাম জীবনকে কিছু ছেলে মিলে মারতেছে। আমি তাড়াতাড়ি ছেলেগুলোর কাছে চলে গেলাম। ছেলেগুলো আমাকে দেখে ভয়ে কাঁদতে লাগলো। তারপর একজন ছেলে বলল, তখন ছেলেটা আমাকে বলল, ভাই, আপনি এখানে? আপনি এখনো বেঁচে আছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি? আমাকে তুই চিনিস? কে আমি? আর আমি কি মরে গিয়েছিলাম? ভাই, আপনাকে তো শিক দিয়ে মেরে ফেলেছিল, তাহলে আপনি বেঁচে আছেন কিভাবে? কি বলছিস তুই? হ্যাঁ, আর কোন শিকদার? আর শিকদার আমাকে মারতে যাবে কেন? হ্যাঁ, কি বলছিস? পাগলের মতো কথা বলছিস তুই। ভাই, আপনি বিশ্বাস করেন, আমি সত্যি বলছি। বিশ্বাস না করলে আপনার মাথায় দেখেন আঘাতের চিহ্ন আছে। তখন আবার একটা কথা মনে পড়লো। সেদিন ডাক্তার বলেছিল আমার মাথার মাঝখানে বা আমার মাথার মাঝামাঝি স্থানে 38টা সেলাই করা আছে। আচ্ছা, তাহলে কি তুই আমায় চিনিস? আমি কে বলতো? হ্যাঁ ভাইয়া, আপনি 2 বছর আগে এই শহরে বড় মাস্তান রনির ছোট ভাই ছিলেন। কি বলছিস সব? আমি মাস্তান ছিলাম? আমাকে সব কিছু খুলে বলতো। আচ্ছা ভাই। তখন মায়া আমাদের কাছে চলে আসে। মায়া, জীবন ও ছেলেটাকে নিয়ে ক্যাম্পাসে একটা কোণায় গিয়ে বসে পড়লাম। তারপর ছেলেটা বলতে শুরু করল, 2 বছর আগে ভাই এই শহরে বড় মাস্তান রনি তালুকদারের ডান হাত ছিলেন আপনি। রনি ভাই আপনাকে নিজের ভাইয়ের মতো দেখতো। একদিন হলো কি, একজনকে খুন করে বাসায় আসতেছিলাম, তখন ওই আকাশের দিকে চোখ পড়ে। একটা প্লেন মনে হয় খুব দুর্ঘটনায় পড়ে গেছে। আমরা সবাই তাড়াতাড়ি গাড়ি থেমে প্লেনটাকে ভালো করে দেখতে লাগলাম। সেদিন প্রচণ্ড ঝড় ও বর্জ্য পড়েছিল। আকাশে কালো মেঘ দিয়ে ঢেকে গেল। কিছুক্ষণের মধ্যে প্লেনটা উল্টে গেল। আপনি সোজা এসে আমাদের গাড়ির সামনে পড়লেন। আপনার পুরো শরীর রক্তাক্ত অবস্থা। তখন রনি ভাই আপনাকে হসপিটালে নিয়ে চলে যায়। আপনার সমস্ত চিকিৎসা রনি ভাই করেই নেয়। তারপর আপনার যখন জ্ঞান ফিরল,
আপনি নিজেকে চিনতে পারলেন। রনি ভাই আপনাকে তার বাসায় নিয়ে গেল। তারপর আপনি রনি ভাই মিলে এদেশে রাজ করতে থাকলেন। আর আপনাদের বড় শত্রু হয়ে দাঁড়ায় শিকদার। একদিন রাত্রে আপনাকেও রনি ভাইকে একা পেয়ে শিকদার আক্রমণ করে। সেখানে রনি ভাই মারা যায়। আর আপনাকে মেরে ফেলে কোথাও যেন ফেলে দিয়ে আসে, তা বলতে পারি না। আচ্ছা ওয়েট, আমার কিছু মনে পড়তেছে। আমাকে রনি ভাইয়ের বাসায় নিয়ে ওকে ভাই, এই তোরা তাড়াতাড়ি রেডি কর। তারপর ছেলেটা আমাদেরকে একটা বড় বাড়িতে নিয়ে যায়। বাড়িটা দেখে তো আমি অবাক। এটা একটা বাড়ি নয়, মনে হলো রাজপ্রাসাদ। বাড়ির ভিতর প্রবেশ করে দেখলাম দেওয়ালে আমার মতো দেখতে একটা ছেলের ছবি। তখন আমি বললাম, এই ছেলেটাকে হুবহু আমার মতো দেখতে। ভাই, এটাই আপনার ছবি, আর আপনার পাশে রনি ভাই। তাহলে তুমি কি আমার রুম চেনো? হ্যাঁ ভাই, আপনি আমার সাথে আসুন। তারপর ছেলেটা আমাকে একটা রুমের ভিতরে নিয়ে গেল। রুমটা একদম গোছানো, মনে হচ্ছে রুমটাতে কেউ একজন থাকে। এটাই কি আমার রুম? হ্যাঁ ভাই, এটাই আপনার রুম। তখন আমি রুমের ভিতর সবগুলো জিনিস ভালো করে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর একটা মহিলা আমার রুমে চলে আসে। তারপর সোজা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? আর কান্নাই করছেন কেন?